অম্বিকা দেবী এবং হেমন্ত বাবুর দুই ছেলে বাবু এবং দিলু, তাদের দুই বউ ফুলমণি ও পাপড়ি। বাড়ির দুই বৌমা এমনিতে খুবই ভালো। শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করা, ঘরের কাজকর্ম করা সবকিছুই তারা দুজনে মিলেমিশে করে নেয়। কিন্তু নিজেদের মধ্যে মাঝে মধ্যেই ঝগড়া করে। দুজনের সমস্যা হলো তাদের ওজন। বড় বৌমা পাপড়ি যতই খাবার খাক না কেন তার ওজন বাড়তেই চায় না। অন্যদিকে ফুলমণি অল্প কিছু খেলেই তার ওজন বেড়ে যায়। এই নিয়ে দুজনের মনে চিন্তার পাহাড়। একদিন দুজনের বান্ধবী প্রতিমা তাদের সঙ্গে দেখা করতে আসে। এই প্রতিমা, কেমন আছিস? হানিমুন কেমন কাটলো? তোর ছবিগুলো দেখছিলাম, বরফের মধ্যে ছবিগুলো যা সুন্দর এসেছে না, তোকে তো একেবারে নায়িকা মনে হচ্ছে। বল, তোরা দুজনে কেমন আছিস? অনেকদিন পর তোদের সাথে দেখা হলো। এই দেখ, আমি তোদের জন্য কি এনেছি দেখ, সোয়েটার এনেছি। আশা করছি তোদের দুজনের পছন্দ হবে। আরে প্রতিমা, এই সোয়েটারটা তো অনেক বড়, আমাকে এটা মানাবে না। প্রতিমা, তুই এই সাইজের সোয়েটারটা নিয়েছিস? এটা তো আমার গায়েই হবে না, অনেক টাইট হবে রে। আরে আমি তো তোদের দুজনের জন্য একই সাইজের সোয়েটার এনেছি, এখন তো দেখছি কারোরই ফিট হচ্ছে না। ঠিক আছে, কি আর করা যাবে, পরের বারে আমি অন্য কিছু কিনে আনবো, ঠিক আছে? এই প্রতিমা, তোর ওই পার্পল কালারের টপটা না খুব সুন্দর, ওটা কোথা থেকে কিনেছিস? আমি যদি জানতাম তাহলে আমিও তোকে একটা কিনতে দিতাম। আরে ওটা তো আমি অনলাইন থেকে কিনেছি। তাই নাকি? তাহলে একবার দেখ না আমার সাইজের অ্যাভেলেবেল আছে কিনা। ওটা না আমার খুব পছন্দ হয়েছে। প্রতিমা অনলাইনে দেখে, কিন্তু সে তার বান্ধবীর সাইজের টপ দেখতে পায় না। সরি ফুলমণি, তোর সাইজের টপ নেই রে, কিন্তু তুই মন খারাপ করিস না, কিছুদিনের মধ্যে আবার নতুন স্টক আসবে, তখন নিশ্চয়ই পাওয়া যাবে। প্রতিমার কথা শুনে ফুলমণির মন একটু খারাপ হয়ে যায়। এদিকে পাপড়ি মনে মনে হাসতে থাকে। একই হিপোপটেমাস, ওর আবার টপ পরার শখ, দিনকে দিন যেন ফুটবল হয়ে যাচ্ছে। আর সকাল দেখো না। এই পাপড়ি, তুই বড্ড চুপচাপ হয়ে বসে আছিস, কিছু হয়েছে নাকি রে? আমরা এত কথা বলছি, তুই তো সেরকম কিছুই বলছিস না। বলছি তো, তাছাড়া যেখানে কথার মান থাকে না সেখানে কথা না বলাই ভালো। যারা কথা বলতে পারে না তাদের সাথে কথা বলার কোনো ইচ্ছাই আমার নেই। ছোটরা যখন তাদের লিমিটটা ভুলে যায় না, তখন বড়দের দায় থাকে না। আচ্ছা তাই নাকি? তুমি বড্ড বেশি কথা বলতে পারো তাই না? নামেই তো বড় হয়েছো, কাজকর্ম তো দেখে মনে হয় না সেরকম কিছু। বড় হলে বড়দের মতন কাজ করতে হয়। সব সময় ছোটদের সঙ্গে খারাপ ব্যবহার করলে তুমিও কিন্তু একই রকম পাবে। আরে আমি তো ভেবেছিলাম তোদের দুজনের মধ্যে কিছু না কিছু একটা গন্ডগোল হয়েছে, সেজন্য দুজনের মধ্যে কেউ একে অপরের সঙ্গে কথা বলছিস না। হ্যাঁ হ্যাঁ, সব দোষ তো আমার। বড়দের সঙ্গে ভদ্রভাবে আচরণ করতে পারে না, সে আবার দোষ গুণ দেখছে। আচ্ছা তোরা কি এখন এসব করবি? অন্তত পক্ষে আমি যতক্ষণ আছি একটু শান্ত হয়ে থাক। প্রতিমার কথা শুনে দুই যা চুপ করে যায়। খানিকক্ষণ কথাবার্তা বলার পর প্রতিমা উঠে দাঁড়ায় আর বলে, আমি চললাম, তোরা দুজন আর ঝগড়া করিস না, প্লিজ এবার একটু মিটিয়ে নে। প্রতিমা চলে যাবার পর দুই যা যে যার কাজে চলে যায়। দুপুরে খাওয়ার সময় পাপড়ি তার শাশুড়ির জন্য পালং শাকের তরকারি নিয়ে এসে বলে, মা দেখুন, আমি চিংড়ি মাছ আর বেগুন দিয়ে আপনার জন্য পালং শাকের তরকারি করেছি, খেয়ে বলুন তো কেমন হয়েছে। মা, আমি আপনার জন্য কড়াইশুটির কচুরি করেছি, সঙ্গে শুকনো শুকনো আলুর দম আছে, খেয়ে দেখুন তো। আমি জানি এগুলো আপনার পছন্দের খাবার, সেজন্য এগুলো বানিয়েছি। এভাবেই দুই বৌমা তাদের শাশুড়ির কাছে নিজেদের খাবার রাখে। খাবার খেয়ে পম্পা দেবী বলেন, তোমরা দুজনেই তো বেশ ভালোই রান্না করেছো, তবে কড়াইশুটির কচুরিটা অসাধারণ হয়েছে। বৌমা, তোমার পালং শাকটাও বেশ ভালো হয়েছে, তবে এই কচুরিটা না খাসা হয়েছে। আমি তো জানি আপনার কচুরি খেতে খুব ভালো লাগে, দাঁড়ান আমি আরো 4টে আনছি, আপনি মন ভরে খান। আর শুনুন, এই শাকের তরকারি না এখন রেখে দিন, ওটা পরে খাবেন। ঠিকই বলেছো বৌমা, এখন কচুরিটা না খেয়ে নি। বড় বৌমা, তুমি শাকের তরকারিটা এখন নিয়ে যাও, আমি সন্ধ্যাবেলা ওটা মুড়ি দিয়ে খেয়ে নেব। তরকারি হাতে নিয়ে পাপড়ি রান্নাঘরে চলে আসে এবং মনে মনে বলে, আচ্ছা তাহলে এখন আমার হাতের তরকারিও আপনার ভালো লাগছে না, তাই তো? আমি সবকিছু জানি। ফুলমণি এসব খাবার খাইয়ে মাকে নিজের দিকে করে নিতে চাইছে, আর মাও ওর সঙ্গে একই তালে তাল মেলাচ্ছে। এখন তো আমাকে কেউ পছন্দই করছে না। পাপড়ি এসব কথা মনে করে, কিন্তু আসলে এরকম কিছুই ছিল না। পম্পা দেবী তার দুই বৌমাকে সমানভাবেই ভালোবাসতেন, দুজনের সমান যত্ন নিতেন। সন্ধ্যাবেলা পাপড়ি তার শাশুড়ির কাছে গিয়ে বলে,
মা দেখুন না, এই জামাটা না আবার ঢিলে হয়ে গেছে। আমার মনে হয় আমার ওজন আগের থেকে আরো কমে গেছে। আমাকে কি আগের থেকে বেশি শুকনো শুকনো মনে হচ্ছে? আরে বাবা, দিন রাত শুধু এইসব চিন্তা কেন করো বলো তো? বৌমা, তুমি একটা কথা ভালো করে শুনে রাখো, মানুষ যখন বেশি চিন্তা করে না তখন বেশি রোগা হয়ে যায়। তাছাড়া তোমার মতো এখন ফিগার না মানুষ চাইছে, আর তুমি সেটা পেয়েও সন্তুষ্ট নয়। এগুলো কিন্তু ঠিক না বৌমা। রোগা মোটা সেসব পরে দেখবে, আগে দেখো তোমার স্বাস্থ্য ভালো আছে কিনা। তোমার শরীরে যদি কোনো সমস্যা না থাকে তাহলেই হবে, তাতে তুমি রোগা হলেও ক্ষতি নেই। কিন্তু মা, আমি তো রোগা বলে সবাই আমাকে কেমন করে। সেইবারেই তো ছোট পিসিমণি কত কথা শোনালেন, আমাকে নাকি ঝাঁটাকাঠির মতো লাগছে, কাকতাড়ুয়া, আরো কত কি বললেন। আর বললেন বাড়ির বউদেরকে নাকি গোলগাল না হলে মানায় না। আমার কি এসব শুনতে ভালোই লাগে বলুন? আচ্ছা, তুমি তো আমার বৌমা বলো, ওদের বাড়ির বৌমা তো নয়। ওরা মাঝে একবার করে আসে, আর কি বলে না বলে তার জন্য তুমি মন খারাপ করে বসে আছো? আরে আমি তো তোমাকে দিন রাত উঠতে বসতে বলছি যে তোমাকে ভালো লাগছে, সুন্দর লাগছে, তাতে তোমার কি কিছু যায় আসে না বলো? ওরা মাঝে মধ্যে একবার করে এসে কিছু বলে দিলে সেটা নিয়ে সারা বছর মন খারাপ করে বসে থাকবে। এর মানে তো এটাই দাঁড়ালো যে আমার কথার কোনো দাম নেই। মা, আপনি এভাবে বলছেন কেন? আমি কি সেসব কিছু বললাম? আচ্ছা সরি, আপনি রাগ করবেন না। ঠিক আছে, আমি আজকের পর থেকে আর এইসব নিয়ে মন খারাপ করব না। এই তো আমার বৌমার মতো একেবারে কথা বলেছো। অন্যদের কথায় কখনোই নিজের মন খারাপ করবে না, বুঝলে? তুমি এমনিতে অনেক সুন্দর, ব্যাস এটুকুই মাথায় রাখবে। এভাবেই পম্পা দেবী তার বড় বৌমাকে অনেক ভালো ভালো কথা বলেন এবং বুঝিয়ে দেন। পরের দিন সকালবেলা ফুলমণি মর্নিং ওয়াক করে বাড়ি ফিরে আসে এবং নিজের ওজন মাপে। এ কি, আমি তো 85 কেজি ছিলাম, আর 86 কেজি দেখাচ্ছে। তার মানে এই কদিনে আমার ওজন 1 কেজি বেড়ে গেছে। এত কষ্ট করে কোনো লাভ হচ্ছে না তো। কি হলো বৌমা, তুমি আবার ওজন মেশিনে দাঁড়িয়ে ওজন করছো? তোমাকে বলেছিলাম না এই মেশিনটা ব্যবহার করবে না। আরে বাবা, কবেকার কি মেশিন খারাপ হয়ে পড়ে রয়েছে। তুমি রোজ রোজ এখানে এসে ওজন মাপবে আর মন খারাপ করে বসে থাকবে। মা, আমি জানি আপনি আমার মন রাখার জন্য এসব কথা বলছেন। দেখুন না, আমার ওজন আবার 1 কেজি বেড়ে গেছে। আমি কত এক্সারসাইজ করছি, হাঁটাচলা করছি। বাইরের খাবার তো আজ প্রায় 3 মাস খাইনি। বাড়িতে কত কন্ট্রোল করে খাচ্ছি, তাও যদি ওজনটা একটু কমতো। আরে বাবা, আমার তো মাথায় আসছে না তোমাকে এত সব কিছু কন্ট্রোল করতে হবেই বা কেন। না তো তুমি কোনো র্যাম্পে হাঁটতে যাবে, আর না তো কোনো টিভি সিরিয়ালে অভিনয় করবে। বাড়িতে আছো, খাও দাও, ফুর্তিতে থাকো। শুধু শুধু ঝামেলা করার কি দরকার বলো তো? মা, আমি তো মোটা হয়ে যাচ্ছি বলুন। সবার কত সুন্দর সুন্দর রোগা শরীর, কত ভালো ভালো জামা পরতে পারে, আর আমার তো শাড়ি ছাড়া কিছুই হয় না। দেখো বৌমা, শাড়ি হলো আমাদের ঐতিহ্য। তুমি আমাকে কখনো শাড়ি ছাড়া অন্য কিছু পরতে দেখেছো? যারা শাড়ি পরে তাদেরকে সত্যি সত্যি খুব সুন্দর লাগে, অন্যান্য ড্রেসে না অতটা ভালো লাগে না। আর তুমি যদি একটু মোটা হয়েই থাকো তাতে ক্ষতি কি? গোলগাল চেহারাওয়ালা মানুষদের দেখতে বেশ সুন্দর লাগে। 5 জন দেখে অন্তত এটা বলবে তো যে শ্বশুর বাড়িতে সে আনন্দে আছে, কি বলো? কিন্তু মা, মাঝে মাঝে তো লোকে কথাও শোনায় আমি নাকি হিপোপটেমাস হয়ে যাচ্ছি। কতজন তো আবার আলু লাড্ডু এসবও বলে। দেখো বৌমা, তুমি যদি অন্যের কথা নিজের কানে ভরতে থাকো তাহলে তো তুমি 2 মিনিটে ভালো করে বসতেও পারবে না। তাই ওইসব কমেন্ট বাদ দিয়ে নিজের দিকে লক্ষ্য করো, শরীরটাকে ভালো করো, সুস্থ করো। রোগা মোটা এইসব কোনো ব্যাপার না। পম্পা দেবী তার ছোট বৌমাকে এভাবে অনেক কিছু বোঝায়। এভাবেই দিন পার হতে থাকে, আর 2 বইয়ের মধ্যে তাদের শরীরকে পারফেক্ট সাইজ করার জেদ চেপে যায়। দুজনে অনলাইনে ডায়েট চার্ট নেয় এবং সেগুলোকে ফলো করা শুরু করে। কিছুদিন পর তারা জিম জয়েন করে এবং এক্সারসাইজ করা শুরু করে। এবার দেখে নেব কে আমাকে কি বলে। মাত্র 3 মাসের মধ্যে আমি মোটা হয়েই যাব। সবাই তখন আমাকে ফুলমণির মতোই ভালোবাসবে। তখন আমার শাশুড়ি আমার হাতে রান্না খাবে আর প্রশংসাও করবে। এইবার তো আমি স্লিম হয়েই ছাড়বো। মাত্র 3 মাস, তারপর আমার ফিগার দেখে না সবাই আমাকে কত প্রশংসা করবে। তখন আমি ভালো ভালো ড্রেস পরতে পারবো। আহা, আমার তো ভেবেই কত ভালো লাগছে। একটি একটি করে দিন কাটতে থাকে এবং 3 মাস কেটে যায়। এদিকে 2 বৌমা পুরো দমে তাদের এক্সারসাইজ করা এবং ডায়েট ফলো করছিল। 3 মাস পর দেখা যায় পাপড়ি একটু মোটা হয়েছে। আরে, আমার ওজন তো 6 কেজি বেড়ে গেছে। আমাকে তো কত কিউট লাগছে দেখতে। বাড়িতে সবাই আমাকে দেখে কত নাম করবে। আমার তো এখন থেকেই ভালো লাগছে। এদিকে ফুলমণির ওজন আগের থেকে কমে যায় এবং সে
স্লিম হয়ে যায়। এতদিন পর এক্সারসাইজ কাজে দিয়েছে। আমার ওজন তো 15 কেজি কমে গেছে। আমাকে তো দেখতে দারুণ লাগছে। বাড়িতে গেলে সবাই আমার কত প্রশংসা করবে। দুই বৌমা বাড়ি ফিরে আসে এবং দুজনকে দেখে শ্বশুরবাড়ির লোকেরা সত্যি সত্যি তাদের প্রশংসা শুরু করে। বড় বৌমা, তোমাকে তো একটু মোটা মোটা মনে হচ্ছে। সত্যি সত্যি মোটা হয়েছো নাকি আমার চোখটাই এরকম লাগছে? না না মা, আমি সত্যি সত্যি মোটা হয়ে গেছি। এখন আমাকে কেমন লাগছে বলুন তো? তোমাকে দেখতে তো বেশ সুন্দরই লাগছে বৌমা। এবার বিয়ে বাড়িতে শাড়ি পরলে তোমাকে আরো সুন্দর মানাবে। এমন সময় ফুলমণি তার শাশুড়িকে বলে, মা দেখুন আমাকে এই ড্রেসটাই কেমন মানাচ্ছে বলুন তো, ভালো লাগছে তো? আরে বৌমা, এই ড্রেসটা তো আমি তোমাকে কয়েক বছর আগে জন্মদিনে দিয়েছিলাম। তোমার তো গায়েই হচ্ছিল না। এখন তো দেখছি এটা তোমার গায়ে হয়ে গেছে। তুমি তো তোমার ওজন অনেকটা কমিয়ে ফেলেছো। বাহ, আমাকে দেখতে সুন্দর লাগছে তো মা? হ্যাঁ বৌমা, তোমাকে তো দেখতে বেশ ভালো লাগছে। তোমাদের দুজনকে দেখতে খুব সুন্দর লাগছে। শোনো, পরের মাসে না তোমার ছোট মাসির মেয়ের বিয়ে আছে। তোমরা তো জানো ওরা পাঞ্জাবে থাকে। আমাদেরকে কিন্তু বিয়ের 15 দিন আগে যেতে হবে, আর বিয়ের পর 15 দিন ওখানে থাকতে হবে। তাই 1 মাসের ব্যাপার। তোমরা এখন থেকেই প্রস্তুতি নাও। আমি আমার ছেলেদেরকে বলে দিয়েছি, ওরা ওই মাসটা ওয়ার্ক ফ্রম হোম করে নেবে। বাদ বাকি আর কোনো সমস্যা নেই। এমনিতেও তোমরা দুজন তো এখন পুরোপুরি ফিট। মাসির বাড়ি যাওয়া নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই তো? আর কোনো সমস্যা নেই মা। মাসি তো এবার আমাকে কিছু বলতেই পারবে না। আমি একেবারে স্লিম হয়ে গেছি। কয়েকদিন পর সবাই বিয়ে বাড়িতে যায়। বিয়ে বাড়িতে যাবার পর দুই বৌমা জিম করা, এক্সারসাইজ করা এবং ডায়েট ফলো করা বন্ধ হয়ে যায়। 1 মাস পর যখন তারা বাড়ি ফিরে আসে, তখন দুজনেই দুজনের আগের অবস্থায় ফিরে যায়। অর্থাৎ ফুলমণি আবার মোটা হয়ে যায় এবং পাপড়ি আবার আগের মতো রোগা হয়ে যায়। দুই বৌমার এই নিয়ে খুব মন খারাপ। এত মাস ধরে এত কষ্ট করে তারা যে পরিশ্রম করে নিজেদের ওজন কমিয়েছিল, তা সব মাটি হয়ে গেছে। দূর, আমি আর এইসব ডায়েট ফাইট করতে পারবো না। এত কষ্ট করে এক্সারসাইজ করে না খেয়ে খেয়ে শরীরটাকে ঠিক করেছিলাম, 1 মাসে সব বিগড়ে গেল। আমার দ্বারা আর কিচ্ছু হবে না। আমি মুখে স্বাদ ভুলে গিয়ে সেদ্ধ সেদ্ধ খাবার খেয়েছি, কত ধরনের এক্সারসাইজ করেছি, প্রোটিন খেয়েছি, কিন্তু লাভের লাভ কিচ্ছু হয়নি। তার থেকে বাবা যেমন আছি তেমনই থাকি। আর শোনো, তোমাকেও না এইসব করতে হবে না। এমনিতেও তুমি খুব কিউট, একটু গোলগাল হলে আরো বেশি কিউট লাগবে। দিদি, তোমাকেও না এক্সারসাইজ করে মোটা হওয়ার চেষ্টা করতে হবে না। তোমার স্লিম ফিগারটা না আমাকে দারুণ লাগে। তুমি ফিট থাকলে আমারও ভালো লাগে। এভাবেই দুই বৌমা একে অপরের প্রশংসা করে এবং একে অপরকে সাপোর্ট করে, যা দেখে শাশুড়ির মন খুব ভালো হয়ে যায়। এভাবেই তাদের দুজনের মাথা থেকে ওজন কম বেশি করার ভূত নেমে যায় এবং তারা মন দিয়ে সংসার করে ও সুখে শান্তিতে বসবাস করতে থাকে। অনুশ্রী দেবী তার ছেলে বিশালের সঙ্গে বসিরহাট গ্রামে বাস করত। অনুশ্রী দেবীর স্বামী রক্তিমবাবু একটি কঠিন রোগে আক্রান্ত হওয়ার ফলে তিনি অল্প বয়সে প্রাণ হারিয়েছিলেন এবং তারপর থেকে অনুশ্রী দেবী একাই বহু কষ্টে সৃষ্টে বিশালকে বড় করে তুলেছিলেন। এখন তাদের আর কোনোই সমস্যা ছিল না, কারণ বিশাল বড় হয়ে পড়াশোনা শেষ করে ভালো চাকরি পেয়েছিল। কিন্তু কাজের সূত্রে তাকে দেশের বাইরে অর্থাৎ জাপানে যেতে হয়েছিল। বিশাল জাপানে বেশ মোটা অঙ্কের বেতনেই চাকরি করত, তাই সে তার মাকে প্রত্যেক মাসে সংসার বাবদ বেশ কিছু টাকা পাঠাতো, যাতে করে অনুশ্রী দেবীর সংসার একেবারেই সচ্ছল হয়ে গিয়েছিল। এমনই একদিন, হ্যালো বাবা বিশাল, আমার না এখন তোকে খুব দেখতে ইচ্ছা করছে। বেশ কয়েক বছর হয়ে গেল তোকে দেখিনি। তা বাবা, তুই কবে বাড়ি ফিরবি রে? হ্যাঁ মা, আমি কয়েকদিনের মধ্যেই যাব। এই তো আগের মাসেই আমার প্লেনের টিকিট আছে। তা তুমি চিন্তা করো না মা, আমি খুব শীঘ্রই বাড়ি ফিরছি। কি সত্যি নাকি? তুই বাড়ি ফিরছিস? তা ভালো। তা বাবা, বাড়ি এসে আমার একটা ইচ্ছা পূরণ করবি? আসলে তুই জানিস তো আমার বয়স হয়েছে, এখন কখন কি হয় তা ঈশ্বরই জানেন। ওহ মা, তুমিও না একটু চুপ করো, আর এসব কথা কখনোই বলবে না। আমি তোমার একটা কেন 1000টা ইচ্ছা পূরণ করব। আর শোনো মা, এইবারে বিদেশে আমি সবকিছু শেষ, একেবারের জন্যই দেশে ফিরছি। আমি ওখানে যাই আর দেখবে তোমার কোনোই অসুবিধা হবে না। এই বলে সেদিন বিশাল ফোন রেখে দেয়। বিশালের কথা শুনে অনুশ্রী দেবী তখন খুবই খুশি হয়ে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এমনই একদিন অনুশ্রী দেবী তার বাড়ির দরজার কড়া নাড়ার আওয়াজ পায় ও তখন তিনি দরজা খুলে দেখেন
তার ছেলে বিশাল দরজার বাইরে দাঁড়িয়ে। এরপর অনুশ্রী দেবী বলেন, আরে বাবা, তুই এসেছিস? আয় বাবা, ঘরের ভিতরে আয়। তুই যেই থেকে ঘরে ফিরবি বলেছিস, আমি প্রতিদিনই তোর অপেক্ষা করতাম। হ্যাঁ মা, আজ তোমার অপেক্ষার দিন শেষ, কারণ আমি এসে গিয়েছি। হেই অ্যানি, কাম হিয়ার, ইটস মাই মাম্মি। কিন্তু বাবা, ওই মেয়েটা আবার কে? একে তো ঠিক চিনতে পারলাম না। এটা তোর বান্ধবী নাকি? এক্স্যাক্টলি মা, তুমি ঠিকই ধরেছো। এ আগে আমার বান্ধবী ছিল, কিন্তু এখন আমার স্ত্রী। আর মা, এটাই তোমার বৌমা, ওর নাম অ্যানি। আসলে আমি অ্যানিকে ওখানেই কোর্ট ম্যারেজ করেছিলাম। বিশালের মুখে বিয়ের কথা শুনে অনুশ্রী দেবী তখন চুপ হয়ে যান। ও মনে মনে ভাবেন, আমার ছেলে আমাকে কিছু না জানিয়েই ওখানে বিয়ে করে নিল, আর আমি কিছু জানতেও পারলাম না। যাক, ছেলে যখন বিয়ে করেই নিয়েছে, তখন আর আপত্তি করে কি লাভ। আর যদিও মেয়েটার নাক মুখের নকশা ভালো না, কিন্তু দেখতে ফর্সা আছে। আসলে অনুশ্রী দেবী ঠিকই বলছিলেন, কারণ অ্যানি একজন জাপানিজ ছিল, আর তাই তাকে ভারতীয়দের তুলনায় একটু আলাদাই দেখতে ছিল। ওহ মা, আমরা অনেক টায়ার্ড, এখন এইসব বাদ দাও আর আমাদেরকে ভিতরে ঢুকতে দাও, আর আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো, খুব খিদে পেয়েছে। হ্যাঁ রে বাবা, দাঁড়া, আমি বরণ ডালাটা নিয়ে আসি, কারণ নতুন বৌমাকে বরণ করে ঘরে তুলতে হয়। ওহ বিশাল, হোয়াট ইজ দিস? ইউ নো দ্যাট আমার এইসব একদম পছন্দ নয়। ডিসগাস্টিং। আমি ঘরে ঢুকে যাচ্ছি, বাইরে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। ছেলে বউয়ের মুখে এরকম কথা শুনে অনুশ্রী দেবী চুপ হয়ে যায়। তখন তারও কিছু বলার ছিল না, কারণ বৌমার সাথে তার ছেলেও একই কথা বলছিল, যার ফলে তাদেরকে ঘরে ঢোকাতে কোনোই আপত্তি করে না। এরপর যে যার ঘরে চলে যায়। তখন অ্যানি বলে, বিশাল, তোমাদের এরকম ভাঙাচোরা বাড়িতে তুমি এখানে কি করে থাকতে? আমার তো এক মিনিটও ভালো লাগছে না, আবার দম বন্ধ হয়ে আসছে। অ্যানি, আমি কি করব বলো, তোমাকে এখানেই অ্যাডজাস্ট করে থাকতে হবে। আর তুমি চিন্তা করো না, থাকতে থাকতে সবকিছুই অভ্যাসে পরিণত হয়ে যাবে। বিশাল এভাবে অ্যানিকে বোঝালে অ্যানি তখন চুপ হয়ে যায়। এরপর অনুশ্রী দেবী তার ছেলে ও বৌমাকে খেতে ডাকে। অনুশ্রী দেবীর ডাকার আওয়াজ পেয়ে বিশাল ও অ্যানি খেতে যায়। অনুশ্রী দেবী একজন শাকাহারী মানুষ ছিলেন, তাই তিনি মাংস রান্না না করে পনিরের তরকারি রান্না করেছিলেন। হোয়াট ইজ দিস বিশাল? মা এগুলো কি রান্না করেছে? এখানে তো চিকেন মাটন কিছুই নেই। বৌমা, এটা পনিরের তরকারি, খেয়ে দেখো, খুব সুন্দর সুস্বাদু খেতে। আর আমি শাকাহারী মানুষ, তাই আমি মাছ মাংস খাই না। আমার কথা শোনো, এটা তোমার খুবই ভালো লাগবে। নো ওয়ে, আমি এটা কিছুতেই খাবো না। আমার মাংস চাই। এটা কি জাত আমাকে দিয়েছো? না তো এটা মাটন আর না তো চিকেন। আমি এসব কিছুই খাবো না, আমি চললাম। অ্যানি, আজকের দিনটা তুমি কষ্ট করে খেয়ে নাও, কালকে না হয় তুমি চিকেন মটন যা ইচ্ছা তাই খাবে। আর তুমি এটা খেয়ে দেখো, এটা খুবই সুস্বাদু খেতে, আমাদের গ্রামের বিখ্যাত খাবার। তোমার গ্রামের খাবার তুমিই খাও, আমার এইসব মোটেই পছন্দ নয়। আমি ঘুমাতে চললাম। এই বলে অ্যানির রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বিশাল ও অনুশ্রী দেবী তাদের খাওয়া শেষ করে ঘুমাতে চলে যায়। এভাবেই কিছুক্ষণ সময় কেটে যায়। এদিকে মাঝরাতে অ্যানির খুব খিদে পায়। তখন অ্যানি ঘুম থেকে উঠে ঘরের বাইরের দিকে বেরিয়ে আসে। তারপর সে এদিক ওদিক দেখতেই অনেক ইঁদুর এবং আরশোলা দেখতে পায়। এরপর অ্যানি সেগুলোকে ধরার জন্য তাদের পিছু পিছু ছুটতে থাকে। এদিকে অ্যানির পায়ের আওয়াজে অনুশ্রী দেবীর ঘুম ভেঙে যায়। তখন অনুশ্রী দেবী বাইরে বেরিয়ে এসে বলে, বৌমা, এত রাতে তুমি এখানে কি করছো? ও আচ্ছা, বুঝেছি, আমাদের ঘরে অনেক ইঁদুর আরশোলা আছে তো, তাই বুঝি তোমার অসুবিধা হচ্ছে। তা ওদেরকে বিষ দিলেই তো ওরা মারা যাবে, এভাবে ছুটোছুটি করে মারতে হবে না, দাঁড়াও। ওহ মা, এদেরকে মারার কি আছে? এদেরও তো প্রাণ আছে, এদেরকে মারলে এদেরও অনেক কষ্ট হবে। আমি বরং এদেরকে ধরে বাইরে বার করে দরজা বন্ধ করে দিচ্ছি, তাহলে এরা আর ঘরে ঢুকতে পারবে না। আমার বৌমার মন তো খুবই উদার, যেখানে একটা প্রাণীকে হত্যা করতে চাইছে না। আমি শুধু শুধু বৌমাকে খারাপ মনে করছিলাম। ঠিক আছে বৌমা, তুমি আর রাত জেগো না, ঘুমাতে চলে যাও, না হলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। এই বলে অনুশ্রী দেবী ঘুমাতে চলে যায়। এদিকে অ্যানি মনে মনে ভাবে, আমি কেন এদেরকে মারতে বারণ করলাম মা? আপনি কি বুঝবেন,
এদেরকে ধরে আমি আচার বানাবো, আর সেই আচার আমি রোজ একটু একটু করে খাবো। আমাদের ওখানে এগুলো কিনে খেতে হতো, আর এখানে আমি ফ্রিতে পাচ্ছি। এই সুযোগ আমি হাতছাড়া করতে পারবো না। এরপর অ্যানি বেশ কয়েকটি ইঁদুর আর আরশোলা ধরতে সফল হয় এবং সেগুলোকে নিয়ে একটি জারের মধ্যে সঞ্চয় করে রাখে। বেশ কয়েকদিন অ্যানি এরকম ভাবেই ইঁদুর আরশোলা সঞ্চয় করতে থাকে। এমনই একদিন বিশাল অ্যানিকে এসব করতে দেখে ফেলে। তখন বিশাল বলে, এ বাবা অ্যানি, এগুলো তুমি কি করছো? এত ইঁদুর আর আসলা পোকামাকড় তুমি জারের মধ্যে ভরে রাখছো কেন? এগুলোকে নিয়ে তুমি কি করবে? কেন বিশাল, তুমি কি ভুলে গিয়েছো জাপানে আমাদের একটা স্পেশাল ইঁদুর আরশোলা পোকামাকড়ের আচার বিক্রি হতো না? ওখানে এই আচার সব থেকে ফেমাস, আর আমি এগুলো দিয়ে ওরকমই আচার বানাবো। কিন্তু অ্যানি, আমাদের এখানে এইসব কেউই খায় না। খাওয়া তো দূরের কথা, এগুলো দেখলেই বমি করে। আর যদি কেউ জানতে পেরে যায় তাহলে অনেক বড় প্রবলেম হবে। তাই তোমাকে অনেক সাবধানে থাকতে হবে। এই বলে বিশাল ওখান থেকে চলে যায়। এভাবে বেশ কয়েক মাস কেটে যায়। এদিকে অ্যানিও তার আচার রেডি করে ফেলে। একদিন হঠাৎ অনুশ্রী দেবী সেই আচার দেখে ফেলেন। এরপর অ্যানিকে জিজ্ঞাসা করেন, বৌমা, এটা তো দেখে মনে হচ্ছে আচার, তা তুমি আচার বানাতে পারো? দেখতে তো বেশ সুন্দরই লাগছে। তা কিসের আচার এটা? মা, এটা আমাদের জাপানের স্পেশাল আচার। এটা ইঁদুর আরশোলার নানান পোকামাকড় দিয়ে তৈরি। আপনি খেয়ে দেখুন, অনেক টেস্টি খেতে। কি ইঁদুর আরশোলা ও পোকামাকড়ের আচার? ইস, আমার তো শুনেই কেমন বমি বমি পাচ্ছে। চি 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 চি, তুমি এগুলো খাবে নাকি? এইসব উলফাল কেউ খায় নাকি? মা, আমাদের জাপানের লোক ইঁদুর আরশোলা সব কিছুই খায়, আর এগুলো খেতে খুব টেস্টিও হয়। সেসব ঠিক আছে, তুমি কিন্তু এগুলো বাইরে কাউকে বলতে যেও না। এটা হিতের বিপরীত হয়ে যাবে, মনে রেখো। এরপর বেশ কয়েক মাস কেটে যায়। এমনই একদিন বিশাল অ্যানিকে বলে, এই যে অ্যানি, বেশ কয়েক মাস হয়ে গেল আমি তেমন কিছুই কাজ পাচ্ছি না। আর তুমি তো জানো আমাদের যে জমানো টাকা ছিল তা প্রায় শেষই হতে চলেছে। এখন আমি কিভাবে সংসার চালাবো কিছুই ভেবে পাচ্ছি না। আচ্ছা বিশাল, আমি যদি আচার বানিয়ে মার্কেটে বিক্রি করি তাহলে কেমন হবে? কিন্তু তুমি তো ইঁদুর আরশোলা পোকামাকড় ছাড়া কিছুরই আচার বানাতে পারো না। তা এখন কি তুমি ওইসব আচার বিক্রি করার কথা ভাবছো নাকি? তুমি ঠিকই ধরেছো, আমি এগুলো বিক্রি করারই চিন্তা ভাবনা করছি। এগুলো খুবই টেস্টি হয়, আর তুমি দেখবে সকলেরই খুব পছন্দ হয়ে যাবে, আর আমার বিজনেসও খুব ভালো চলবে। কিন্তু অ্যানি, গ্রামের এই মানুষেরা এইসব প্রাণী পোকামাকড় খেয়ে অভ্যস্ত নয়। এখন যদি ওরা এগুলো খেয়ে অসুস্থ হয়ে পড়ে তাহলে তো আমাদের বিপদ আরো বেড়ে যাবে। আরে তুমি চিন্তা করো না, কিছুই হবে না এদের। আমরাও তো খাই, আমরাও তো মানুষ, ওই আমাদের তো কিছু হয় না। আমি কালই এগুলো বিক্রি করতে বেরোবো। বিশাল ও অ্যানি এভাবেই নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। ঠিক তখনই অনুশ্রী দেবী তাদের কথাবার্তা শুনে ফেলেন এবং তিনি বলেন, বৌমা, তুমি ইঁদুর আরশোলা পোকামাকড়ের আচার বিক্রি করার চিন্তা ভাবনা করছো? এইসব চিন্তা ভাবনা করো না বৌমা, আমরা অনেক বিপদে পড়ে যাব। মা, আপনি চিন্তা করবেন না। প্রথম কথা, কেউ জানতেই পারবে না এটা ইঁদুর আরশোলা পোকামাকড় দিয়ে তৈরি। আর দ্বিতীয় কথা, জানলেও কোনো অসুবিধা নেই, কারণ আমরা এগুলো ছোটবেলা থেকেই খেয়ে আসছি, আমাদের কিছুই হয় না। না অ্যানি, তোমরা সকলে এই ধরনের খাবার খেতে অভ্যস্ত বলে এই গ্রামের মানুষেরাও এটা খেতে অভ্যস্ত নয়। আর যদি খেয়ে ওদের সত্যি সত্যি শরীর খারাপ হয়ে যায় তাহলে তো আমরা আরো অসুবিধায় পড়বো। আর মা যেটা বলছে তুমি একটু বুঝে দেখো, মা ঠিকই বলছেন। ওহ, তোমরা শুধু শুধু ভয় পাচ্ছ। আমি বলছি না এসব কিছুই হবে না। আমি কাল থেকেই আচার বিক্রি করতে যাব, আর তোমরা দেখবে আমার আচার সকলেরই খুব পছন্দ হবে। অ্যানি সেদিন কারোরই কোনো কথা শোনে না এবং পরের দিন থেকে সে তার কথা মতোই গ্রামে আচার বিক্রি করতে যায়। আচার, আচার নিয়ে যাও, আচার, অনেক টেস্টি টেস্টি আচার, একবার খেলে বারবার খেতে মন যাবে, তাড়াতাড়ি আসুন। অ্যানি এভাবেই চেঁচিয়ে চেঁচিয়ে আচার বিক্রি করতে থাকে। এরপর বিদেশি বউ আচার বিক্রি করছে দেখে সকলে আচার কিনতে আসে। এমনই একজন বলে, কি গো বৌমা, কত করে দিচ্ছ আচার? কাকিমা, কম দামেই দিচ্ছি, আপনি নিয়ে যান। পরের বার আপনাকে আমার কাছেই আসতে হবে। আমার আচার অনেক টেস্টি, আপনাদের সকলেরই অনেক পছন্দ হবে। আমাকে তাহলে 500 আচার দাও দেখি।
এই এই চল, আমরাও বিদেশি বউয়ের কাছ থেকে আচার নিই। ও বিদেশের মেয়ে, মনে হয় ওর আচার অনেক সুস্বাদু হবে, বুঝলি? হ্যাঁ, তা ঠিক বলেছিস, চল চল। এই বলে সেদিন সকলে অ্যানির কাছ থেকে সমস্ত আচার কিনে নেয়। এভাবে অ্যানির বেচা কেনা বেশ কয়েকদিন ভালোই চলতে থাকে। কিন্তু এদিকে গ্রামের লোকেরা অ্যানির ইঁদুর আরশোলার আচার খেয়ে সকলেই অসুস্থ হতে থাকে, যার ফলে হসপিটালের ভিড় বাড়তেই থাকে। তোমাদের সকলেরই তো দেখছি ফুড পয়জন হয়েছে। তা তোমরা সকলে মিলে কি খেয়েছিলে যে একসঙ্গে সকলেরই একই অসুখ হলো? ডাক্তারবাবু, আমরা তো সেরকম কিছুই খাইনি। তবে হ্যাঁ, কিছুদিন আগে বিদেশি বউয়ের আচার খেয়েছিলাম। কিন্তু আচার তো আমরা প্রায় সময়ই খাই, ওই তখন তো আমাদের কিছু হয় না। হ্যাঁ ডাক্তারবাবু, আমিও কাল ওই বিদেশি বউয়ের আচার খেয়েছিলাম, আর আজ থেকে কেমন জানি পেট ব্যথা ব্যথা আর বমি বমি ভাব পাচ্ছে। ডাক্তারবাবু সকলের কথা শুনে আচার নিয়ে আসার কথা বলে এবং সেই আচার পরীক্ষা নিরীক্ষা করে বলেন, হ্যাঁ বুঝলাম, তোমাদের তাহলে ওই আচার খেয়েই ফুড পয়জনটা হয়েছে। ওই আচারের মধ্যে বিষক্রিয়া ছিল, আর বিষ তোমাদের পেটে যাওয়ার ফলে এগুলো হয়েছে। আসলে ওই আচারটি আরশোলা এবং নানান রকম পোকামাকড় এমনকি টিকটিকি দিয়ে তৈরি, যেটা মানুষের শরীরের পক্ষে অনেকই ক্ষতিকারক। এভাবে বললে সকলেই ক্ষিপ্ত হয়ে যায়। এরপর তারা সকলেই অনুশ্রী দেবীর বাড়িতে বিক্ষোভ দেখাতে থাকে। এরপর অনুশ্রী দেবী, বিশাল এবং অ্যানি সকলের কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু তাদের কথায় কেউই তখন কোনো কর্ণপাত করে না। এরপর গ্রামে পঞ্চায়েত বসে। পঞ্চায়েত প্রধান সমস্ত কিছু শোনার পর বলেন, হ্যাঁ সব কিছুই শুনলাম, কিন্তু বিশালের কাজ কাম না থাকার জন্যই বিশালের এরকম একটা পরিকল্পনা করেছে। তা আমরা সকলে মিলেই ওকে এখন প্রথমবারের জন্য ক্ষমা করে দেব, আর দ্বিতীয়বার যাতে না এরকম কোনো কাজ করে সেদিকে লক্ষ্য রাখবো। আর তুমি চিন্তা করো না বিশাল, আমি বুঝতে পেরেছি তুমি এরকম কেন পদক্ষেপ নিয়েছো। আর তুমি কাল থেকে আমার কাছে আসবে, আমি তোমাকে একটা কাজের ব্যবস্থা করে দেব। তাহলে আশা করি আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। প্রধানবাবু এভাবেই বিশালকে একটি কাজে লাগিয়ে দেন, যার ফলে বিশালের পরিবারে আর কোনোই সমস্যা থাকে না। এরপর অ্যানিও আর উলফাল কাজ করে জনগণকে ক্ষিপ্ত করে না, যার জন্য সকলেই সুখে শান্তিতে বসবাস করতে থাকে।